নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিনের মতো আজকেও আমরা কেমিস্ট্রির একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটার নাম কি? আজকের গল্পটার নাম হচ্ছে অ্যাসিড, বেস এবং সল্ট। অ্যান্ড সল্ট, রাইট। তাহলে প্রথমে আমরা ডিল করব কার সাথে? অ্যাসিডের সাথে। তারপরে ডিল করব বেসের সাথে। তারপর আমরা এক এক করে ডিল করব সল্টের সাথে। এবার অ্যাসিড যদি আমরা প্রথমে বলি, এই যে অ্যাসিড কথাটা, অ্যাসিড বলতে আমাদের মাথায় প্রথমে কি আসে? না এটা স্বাদ কেমন হবে? না এটা স্বাদ হবে আম্লিক, রাইট। এবার এই যে অ্যাসিড, এই অ্যাসিড কথাটাই এসছে কোথা থেকে? না অ্যাসিডাস থেকে, যার অর্থই হচ্ছে অম্ল। তাহলে যে সমস্ত পদার্থগুলো আমাদের কাছে কি হয়, যখন আমরা স্বাদ গ্রহণ করি তখন সেটা আম্লিক হয়, তখনই তাদেরকে আমরা অ্যাসিড বলছি, ঠিক আছে। এছাড়াও আমাদের অ্যাসিডের আরও কিছু কিছু প্রপার্টি আছে। কি কি প্রপার্টি আছে? যেমন এ কি করে? এ নীল লিটমাসকে লাল করে দেয়। তাহলে এরা হচ্ছে অ্যাসিড। এবার অ্যাসিড সম্পর্কে জানতে গেলে আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে অ্যাসিডের ব্যাখ্যা দিয়েছেন। কি কি সেটা? প্রথমে আসি বিজ্ঞানী আরেনিয়াস। ইনি কি বলছেন? ইনি বলছেন যে অ্যাসিড হচ্ছে সেই সমস্ত পদার্থগুলো যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা বলবো অ্যাসিড। কীরকম জিনিসটা? না একটা উদাহরণ দিলে ভালো পরিষ্কার হয়ে যাবে। HCl, একে আমরা যখন জলীয় মাধ্যমে যখন একে প্রবেশ করবো বা যখন একে জলীয় HCl নেব, তখন এ কী করবে? H+ এবং Cl- গঠন করবে। তাহলে এই যে H+ গঠন করলো, HCl থেকে আমরা H+ পাচ্ছি, তাহলে আমরা কি বুঝতে পারছি যে না HCl হচ্ছে একটি অ্যাসিড, ঠিক আছে। এটা গেল আমাদের কার? এটা হচ্ছে আর্নিয়াস তত্ত্ব। আর্নিয়াস তাহলে কি আরও বলে দিই, আর্নিয়াস কি বলছেন? না যারা জলীয় দ্রবণ, এটা হতে হবে অবশ্যই অ্যাকুয়াস, জলীয় দ্রবণে যারা H+ আয়ন উৎপন্ন করেছে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। এরপরে দ্বিতীয় নম্বর কে বলছেন? দ্বিতীয় নম্বর হচ্ছে ব্রনস্টেড লাউরি। ইনি কি বলছেন? LOWRY, ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড লাউরি কি বলছেন? না এরা জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। তার মানে HCl+, H2O থেকে আমরা কি পাবো? H3O+ পাবো এবং Cl- পাবো। তাহলে এরাই হচ্ছে অ্যাসিড, যারা জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, ঠিক। এবার আরেকটা হচ্ছে লুইস, বিজ্ঞানী লুইস। লুইস বানান ঠিক হলো? LEWIS। লুইস, বিজ্ঞানী লুইস কি বলছেন? না এটা কি করছেন? যারা ইলেকট্রন জোড়কে কি করতে পারে? ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে যারা ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকেও আমরা বলছি অ্যাসিড, ঠিক আছে। তাহলে অ্যাসিডের তিনটে ডেফিনেশন কি কি পেলাম? না যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। দ্বিতীয় নম্বর কি বলছি? যারা H3O+ আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। এবং যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, যারা ইলেকট্রন জোড়
অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই গেল অ্যাসিডের ডেফিনেশন। বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যাসিডকে ডিফাইন করেছেন, তাহলে এই গেল অ্যাসিডের ডেফিনেশন। এবার আসি যে আমাদের অ্যাসিডকে বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। ক্লাসিফিকেশন অফ অ্যাসিড। বিভিন্নভাবে আমরা অ্যাসিডের ভাগ করতে পারি। সমস্ত অ্যাসিডকে একই রকম না। তাহলে প্রথমে আমরা অ্যাসিডের যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আমরা অ্যাসিডকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর একটা হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন H+ আয়ন উৎপন্ন করে। এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে, তাদেরকে আমরা বলছি স্ট্রং অ্যাসিড। উদাহরণ হচ্ছে HCl, H2SO4, HNO3 ইত্যাদি। এরা কি হচ্ছে? জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তার জন্য এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর উইক অ্যাসিড কারা? যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে পারে না, আংশিক রূপে বিয়োজিত হয়। কি হয়? এরা আংশিক রূপে বিয়োজিত হয়। আংশিক বিয়োজিত হয়, যেমন HCOH, CH3COH। এরা হচ্ছে COH, এরা হচ্ছে কি? এরা হচ্ছে উইক অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড কীভাবে? না, এরা যারা জলীয় দ্রবণে প্রচণ্ডভাবে H+ উৎপন্ন করে তারা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এবং যারা কম H+ উৎপন্ন করে তাদেরকে আমরা বলছি উইক অ্যাসিড। এটা গেল একরকমভাবে পদ্ধতি। আবার আমরা ভাগ করতে পারি অন দ্য বেসিস অফ বেসিসিটি। দ্বিতীয় নম্বর কি ভাগ করতে পারি? না, বেসিসিটি অনুযায়ী। বেসিসিটি জিনিসটা কি? না, যখন একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডটা ধরো একটা অ্যাসিড হচ্ছে তোমার HX, এই অ্যাসিডটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কতগুলো ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, H+ আয়ন উৎপন্ন করবে, সেটাই হচ্ছে আমার ওর বেসিসিটি। উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। যেমন একটা উদাহরণ হচ্ছে HCl। HClকে যখন আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করব, তখন ও H+ এবং Cl মানে আয়ন উৎপন্ন করবে। তাহলে ও যে H+ আয়ন উৎপন্ন করলো, কটা H+ আয়ন উৎপন্ন করলো? একটা H+ আয়ন উৎপন্ন করলো। তাহলে এই যে HCl, একে আমরা বলবো মনোবেসিক অ্যাসিড। মনোবেসিক অ্যাসিড। এবার দ্বিতীয় নম্বর একটা উদাহরণ দিই, H2SO4। একে যখন আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করব, একে কি পাবো? টুয়াইস H+ প্লাস SO4 2-। তাহলে দেখো এখানে যখন H+ আয়ন উৎপন্ন করছে, কটা H+ আয়ন উৎপন্ন করছে? দুটো। তাহলে এটাকে আমরা বলবো ডাইবেসিক। ডায়াবেসিক অ্যাসিড। এছাড়াও আমাদের আছে যেমন হচ্ছে H3PO4। এই অ্যাসিডটাকে যখন আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করব, কি পাবো? থ্রাইস H+ প্লাস PO4 3-। তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো ট্রাইবেসিক অ্যাসিড। তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে বলতে যাই, তাহলে যখন আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করলে ওখান থেকে যতগুলো H+ আয়ন আমরা পাচ্ছি, H+ আয়নের পাওয়ার সংখ্যাগুলো অনুযায়ী আমরা অ্যাসিডকে 3 ভাগে ভাগ করতে পারি। যেখান থেকে একটা হাইড্রোজেন পাবো সেটাকে আমরা বলবো মনোবেসিক অ্যাসিড, যেখান থেকে দুটো হাইড্রোজেন পাবো তাকে বলবো ডায়াবেসিক অ্যাসিড, এবং যেখান থেকে আমরা 3টে হাইড্রোজেন আয়ন পাবো সেখান থেকে আমরা বলবো ট্রাইবেসিক অ্যাসিড। ঠিক আছে, এটা গেল আমাদের অ্যাসিডের ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ বেসিসিটি। এবার আমরা এছাড়াও আমরা আবার অ্যাসিডকে ভাগ করতে পারি আবার ভাগে বিভিন্নভাবে। কীরকমভাবে? না, এদের উৎপত্তি স্থল কোথায়, মানে উৎপত্তি কীভাবে হয়েছে, কীরকম? না,
এরা যদি জৈব অণু থেকে সংশ্লেষিত হয়, মানে যে সমস্ত অ্যাসিডগুলোকে আমরা জৈব অণু থেকে পাই, হতে পারে প্রাণীজ বা উদ্ভিজ্জ, তাদেরকে আমরা বলছি যে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, যেমন আমাদের HCOH, মিথানোয়িক অ্যাসিড, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এই সমস্ত অণুগুলোকে আমরা জীবদেহ থেকে বা জীব থেকে কোথাও না কোথাও গিয়ে পেয়ে থাকি, তার জন্য আমরা এদেরকে বলছি জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডকে আমরা কোথা থেকে পাই না, আমরা এদেরকে পাই মিনারেলস থেকে, যেমন HCl, HBr, H2SO4, বা এদের উৎস হচ্ছে অজৈব উৎস থেকে আমরা পাই। তার জন্য আমরা অ্যাসিডকে আবার দুভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। এছাড়াও আমাদের আরেকভাবে আমরা কিন্তু অ্যাসিডকে ভাগ করতে পারি, কিভাবে না, অন দ্য বেসিস অফ দেয়ার কম্পোজিশন। অন দ্য বেসিস অফ দেয়ার কম্পোজিশন কিভাবে ভাগ করতে পারি আরেকভাবে, যে কম্পোজিশনের উপরে। কম্পোজিশনের উপরে আমরা অ্যাসিডকে আরও দুভাগে ভাগ করতে পারি, কিভাবে না, একটা হচ্ছে অক্সি অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার হাইড্রো অ্যাসিড। হাইড্রো অ্যাসিড কারা না, যেখানে H এবং O এই দুটো এলিমেন্টই থাকবে তাদেরকে আমরা বলছি হাইড্রো অ্যাসিড। আর অক্সি অ্যাসিডের ক্ষেত্রে শুধুমাত্র H থাকবে, যেমন উদাহরণ HCl, HBr, এরা হচ্ছে অক্সি অ্যাসিডের উদাহরণ। আর হাইড্রো অ্যাসিডের উদাহরণ কি না, H2SO4, H3PO4, এরা হচ্ছে হাইড্রো অ্যাসিডের উদাহরণ। ঠিক আছে, তাহলে কম্পোজিশন অনুযায়ী যে শুধুমাত্র H আছে নাকি H এবং O দুরকমই আছে, তাহলে এইভাবে ভাগ করতে পারে আমরা কি হবে না, একটা হচ্ছে H, মানে একটা হচ্ছে অক্সি অ্যাসিড এবং আর একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড। তাহলে এই গেল, তাহলে আর একবার পুরো জিনিসটাকে ইয়ে করে ভাগ করে দেখে নিই ছোট্ট করে, অনেক সামারি। কী কী ভাগে ভাগ করলাম আমরা, প্রথম নম্বর ভাগ করলাম উইক অ্যান্ড স্ট্রং অ্যাসিড, রাইট। তারপরে কি ভাগ করেছি, তারপরে ভাগ করেছি অন দ্য বেসিস অফ বেসিসিটি। কীভাবে, একটা হচ্ছে মনোবেসিক, একটা হচ্ছে ডায়াবেসিক এবং ট্রাইবেসিক। তৃতীয় নম্বর আমরা কীভাবে ভাগ করলাম, অন দ্য বেসিস অফ অরিজিন, সেটা হচ্ছে জৈব অ্যাসিড না, হ্যাঁ ঠিক আছে, জৈব অ্যান্ড অজৈব অ্যাসিড। আর 4 নম্বরে কীভাবে ভাগ করলাম না, অক্সো অ্যাসিড নাকি হাইড্রো অ্যাসিড। তাহলে এই গেল আমাদের ক্লাসিফিকেশন অফ অ্যাসিড, উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং অ্যাসিড, অন দ্য বেসিস অফ মনোবেসিক অ্যাসিড, ডায়াবেসিক অ্যাসিড নাকি ট্রাইবেসিক অ্যাসিড, জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড আর ইনঅর্গানিক অ্যাসিড, আর অক্সো অ্যাসিড নাকি হাইড্রো অ্যাসিড। এই গেল আমাদের অ্যাসিডের ক্লাসিফিকেশন। এবার অ্যাসিডের কিছু প্রপার্টি আমাদের জানা দরকার, যে অ্যাসিডকে আমরা কী কীভাবে বা অ্যাসিডের কী কী প্রপার্টি দেখা যায়। কী কী প্রপার্টি, প্রথম নম্বর প্রপার্টি, আচ্ছা এটা ক্লাসিফিকেশন অফ অ্যাসিড পড়লাম, এবার পড়বো আমরা অ্যাসিডের প্রপার্টি। প্রপার্টিজ অফ অ্যাসিড, কি অ্যাসিডের প্রপার্টি আছে। প্রথম নম্বর, যে অ্যাসিড, যেটা প্রথমে বললাম অ্যাসিড হবে আম্লিক, এরা জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে, এরা নীল লিটমাসকে লাল করবে, ঠিক। এছাড়া 4 নম্বর কি, এদেরকে যখনই আমরা ইয়েতে বিশেষ, মানে আমরা যখনই অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া করাবো, তাহলে আমরা কি পাবো, লবণের জল উৎপন্ন করবে এরা, এটা একটা প্রপার্টি। যেমন
HCl প্লাস NaOH থেকে আমরা কি পাবো, NaCl প্লাস H2O। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা অ্যাসিডের সাথে যখন আমরা বেসের বিক্রিয়া করাবো তখন আমরা লবণ এবং জল পাবো। তাহলে এটা গেল একটা বেসের প্রপার্টি। আবার অ্যাসিড প্লাস ক্ষার, আবার অ্যাসিড যখন কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে যখন বিক্রিয়া করবে, কার্বনেট ও বাইকার্বনেট সাথে বিক্রিয়া করবে তখন ওরা কি উৎপন্ন করে, তখন এরা CO2 গ্যাস উৎপন্ন করে। উদাহরণ কি, সোডিয়াম বাইকার্বনেট প্লাস হচ্ছে তোমার HCl, সেখান থেকে আমরা কি পাবো, NaCl পাবো প্লাস CO2 পাবো প্লাস H2O পাবো। তাহলে এই যে বাইকার্বনেটের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যখন আমরা HCl গ্যাসকে বিক্রিয়া করাচ্ছি তখন আমরা NaCl পাচ্ছি প্লাস কার্বন ডাইঅক্সাইড এই গ্যাস পাচ্ছি, ঠিক আছে। এছাড়া আরেকটা প্রপার্টি হচ্ছে অ্যাসিডের সঙ্গে যখন আমরা কোনো মেটালকে বিক্রিয়া করব তখন আমরা কি পাবো, আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। অ্যাসিডের সাথে যে কোনো মেটালকে যখন আমরা বিক্রিয়া করব তখন আমরা পাবো হাইড্রোজেন গ্যাস এবং ওই মেটালের আমরা সল্ট। কিন্তু কিন্তু কেমিস্ট্রি পড়ছি আমরা, কেমিস্ট্রি পড়ছি অথচ কোনো এক্সেপশন পড়বো না, এটা কোনোদিন হয়? কেমিস্ট্রি ইজ ফুল অফ এক্সেপশনস। তাহলে এখানে একটা এক্সেপশন আসে, সেটা কি, যে HNO3 এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা মেটালের সাথে বিক্রিয়া করে কিন্তু H2 গ্যাস উৎপন্ন করে না। HNO3 মেটালের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে না, কারণ এটা হচ্ছে তীব্র জারক পদার্থ। তীব্র জারক পদার্থ। তাহলে এই যে যেহেতু এটা তীব্র জারক পদার্থ তার জন্য HNO3 কিন্তু মেটালের সাথে বিক্রিয়া করে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের প্রপার্টিজ অফ অ্যাসিড। এবার তাহলে অ্যাসিডের প্রপার্টি আরেকবার দেখে নিই কী বললাম, যে অ্যাসিড হচ্ছে আম্লিক হয়, এরা H+ আয়ন উৎপন্ন করে, এরা নীল লিটমাসকে লাল করে দেয়, এরা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে লবণে জল উৎপন্ন করে, এরা কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর অ্যাসিড মেটালের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ওই মেটালের সল্ট উৎপন্ন করে। কিন্তু দেয়ার ইজ এন এক্সেপশন। এক্সেপশনটা কি না, HNO3 মেটালের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না, তার কারণ হচ্ছে এটি তীব্র জারক পদার্থ। তাহলে এই গেল যে অ্যাসিডের প্রপার্টি। এবার আসি আমাদের বেস। এবার আসি আমরা বেস। বেস কারা না, যাদের আমাদের টেস্ট কি হবে, বিটার বেস বা ক্ষার বা ক্ষারক কিছু একটা বলে। এবার বেস স্বাদ কেমন হবে, স্বাদ হবে বিটার। তাহলে এবং এদের স্বাদ হবে বিটার এবং এদের যখন আমরা স্পর্শ করব টাচটা হবে কিরকম, সোপি, সাবানের মতো ফিল দেবে এরা, তাদেরকে আমরা বলছি ক্ষার। এবার ক্ষার শুধুমাত্র যারা যারা বিটার টেস্ট আমরা কি সবসময় টেস্ট করে দেখবো বা সবসময় কি আমরা হাত দিয়ে দেখবো যেটা সোপি ফিল হচ্ছে কিনা, না। তার জন্য আমাদের যারা যারা বিজ্ঞানী আছেন, অ্যাসিডের যারা যারা বিজ্ঞানী, ওনারা ক্ষারেরও কিছু কিছু ডেফিনেশন দিয়েছেন। তাহলে প্রথমে আসি ক্ষারের ডেফিনেশন। কে প্রথম বিজ্ঞানীর নাম কি, আরেনিয়াস। ইনি কি বলছেন, ক্ষার হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে OH- এই মূলকটা তৈরি করে। যারা জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে OH- এই মূলকটা তৈরি করে তাদেরকে আমরা বলছি বেস বা ক্ষার।
উদাহরণ হচ্ছে আমাদের বিখ্যাত বেস NaOH। একে যখনই আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করব এ কী হবে, Na প্লাস আর OH মাইনাস উৎপন্ন করবে। তাহলে আমরা একে বলতে পারি যে একটি বেস। এটা গেল আরএনএস তত্ত্ব। এরপরে কি আছে যে ব্রনস্টেড লাউরি, ইনি কি বলছেন, এই বাবু বলছেন যে না, যে সমস্ত ইয়েগুলো যৌগগুলো তারা কি করবে, তারা প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন গ্রহণ করে। তাহলে ব্রনস্টেড লাউরি কি বলছেন, যারা প্রোটন গ্রহণ করে তাদেরকে আমরা বলছি বেস। আর এরপরে কি লুইস বাবাজি কি বলছেন, লুইস বাবাজি বলছেন না, যে সমস্ত যারা ইলেকট্রন পেয়ারকে ডোনেট করে, যারা ইলেকট্রন জোড় দান করে, যারা ইলেকট্রন জোড় দান করে তাদেরকে আমরা বলছি লুইস বেস। আর ব্রনস্টেড লাউরি কি বলেন, যারা প্রোটন গ্রহণ করে। আর অ্যাসিডের ক্ষেত্রে কি ছিল, যারা প্রোটন দান করে। আর লুইস অ্যাসিড কি, যারা ইলেকট্রন জোড় দান করে, তাদেরকে আমরা বলছি যে বেস। এবার এরপর কি আছে, মেটাল, যে সমস্ত মেটাল আছে সেই সমস্ত মেটালের অক্সাইড এবং হাইড্রোক্সাইডরা সব প্রায় বেশিরভাগই হচ্ছে বেস। অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড মেটালস আর বেস। যেমন NaOH, KOH, এরা মেটালের হাইড্রোক্সাইড, তাহলে এরাই হচ্ছে সমস্তগুলো বেস। এবার যে সমস্ত বেসগুলো জলে দ্রবণীয়, ঠিক আছে, মানে ওয়াটার সলিউবল বেস, এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো অ্যালকালি। তাহলে যে সমস্ত বেসরা জলে দ্রবীভূত হয় তাদেরকে আমরা বলছি অ্যালকালি। তাহলে এখান থেকে একটা জিনিস কি বলতে পারি, যে আমাদের অল অ্যালকালি আর বেস বাট নট অল বেসেস আর, জিনিসটা কি হলো না, যে সমস্ত বেস ওয়াটার সলিউবল তাদেরকে আমরা বলছি অ্যালকালি, কিন্তু তাহলে কি হলো, সমস্ত অ্যালকালিরাই হচ্ছে বেস, কিন্তু যে সমস্ত অ্যালকালিরা বা যে সমস্ত বেসেই তো জলে দ্রবীভূত নয় বা জলে দ্রবণীয় নয়, তাহলে যারা জলে দ্রবণীয় হচ্ছে না তাদেরকে আমরা অ্যালকালি বলতে পারবো না। তার জন্য বলছি যে অল অ্যালকালি আর বেস বাট নট অল বেসেস আর অ্যালকালি। এটা গেল বেসের সাধারণ টাইডে। এবার অ্যাসিডে যেরকম আমরা ভাগ করেছিলাম সেরকমভাবে আমরা বেসকেও ভাগ করতে পারি, রাইট? কীভাবে ভাগ করতে পারি? প্রথমে ক্লাসিফিকেশন অফ বেস। বেসকে আমরা কিভাবে ভাগ করতে পারি? প্রথমে হচ্ছে উইক অ্যান্ড স্ট্রং বেস। স্ট্রং বেস কারা? যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH মাইনাস উৎপন্ন করে, তাদেরকে আমরা বলবো স্ট্রং বেস। আর উইক বেস কারা? যারা আংশিকভাবে বিয়োজিত হয়ে OH মাইনাস উৎপন্ন করে, তাদেরকে আমরা বলছি উইক বেস। যেরকম স্ট্রং বেস উদাহরণ কি, NaOH, KOH, এরা যখন বিশ্লেষিত হবে তখন এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে। আর উইক বেস কারা? উদাহরণ NH4OH। তাহলে এটা গেল উইক এবং স্ট্রং বেস। এরপর এছাড়াও আমরা বেসকে ভাগ করতে পারি কিভাবে না, অন দ্য বেসিস অফ অ্যাসিডিটি।
কীরকম জিনিসটা? না, যে সমস্ত বেসরা, উদাহরণ দিলে সহজে বোঝা যাবে, যে NaOH, এই যে বেসটা, এই বেসটাকে যখন আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করব তখন আমরা কি পাবো? Na+ ও OH- পাবো। তাহলে কটা OH- আয়ন উৎপন্ন করছে না? একটা। এর জন্য এটাকে বলবো মনো অ্যাসিডিক বেস। মনো অ্যাসিডিক বেস। এরপর নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের CaOH এর হোল 2। একে যখন আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করব, একে কি পাবো? Ca2+ প্লাস টুয়াইস OH-, রাইট? তাহলে আমরা কটা পাচ্ছি? দুটো OH- পাচ্ছি। তাহলে আমরা এটাকে কি বলবো? যে ডাই অ্যাসিডিক বেস, রাইট? এরপরে নেক্সট কি আছে? না, আমাদের AlOH এর হোল 3, এই বেসটাকে যদি আমরা জলীয় দ্রবণে বিশ্লেষিত করি তাহলে আমরা কি পাবো? Al3+ প্লাস 3OH-। তাহলে এই যে যৌগটা পেলাম বা এই যে বেসটা পেলাম, এই বেসের মধ্যে আমরা কটা OH- আয়ন পাচ্ছি? 3টে। তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রাইবেসিক অ্যাসিড। এই ট্রাইবেসিক অ্যাসিড না, ট্রাই অ্যাসিডিক বেস। ট্রাই অ্যাসিডিক বেস। তাহলে আমরা বেসকে কিভাবে ভাগ করলাম? একটা হচ্ছে তার যে স্ট্রং না উইক সেই অনুপাতে, আর একটা হচ্ছে তোমার অ্যাসিডিটি অনুযায়ী, যে মনো অ্যাসিডিক বেস নাকি ডাই অ্যাসিডিক বেস নাকি ট্রাই অ্যাসিডিক বেস। এটা গেল আমাদের ক্লাসিফিকেশন অফ বেস। এবার আমাদের ইন্ডিকেটর কিছু পড়তে হবে, যে আমরা এই যে বেস আছে বা অ্যাসিড আছে, আমরা তো সবসময় তাকে টেস্ট করে বা তাকে ছুঁয়ে দেখব না। তাহলে সেই জায়গাটা যাতে আমরা ছুঁয়ে বা স্বাদ গ্রহণ করে যাতে না দেখতে হয়, তার জন্য আমরা কিছু ইন্ডিকেটর ব্যবহার করি। কি কি ইন্ডিকেটর ব্যবহার করি? না, একটা হচ্ছে তোমার প্রথম নম্বর ইন্ডিকেটর অফ অ্যাসিড, বেস অ্যান্ড নিউট্রাল সলিউশন। কোন সলিউশনটা অ্যাসিডিক হবে, কোন সলিউশনটা বেসিক হবে এবং কোন সলিউশনটা নিউট্রাল হবে, সেই সমস্ত যে ইন্ডিকেটর, সেটা আমাদের তিনটে প্রধানত আমাদের ইন্ডিকেটর পড়তে হয়। কি কি? প্রথম নম্বর হচ্ছে লিটমাস। আগে টেবিল বানিয়ে দিন। প্রথমে হচ্ছে আমাদের ইন্ডিকেটরস, এরপরে হচ্ছে তোমার এটা অ্যাসিড দ্রবণে কি হবে, বেসিক দ্রবণে কি হবে, আর নিউট্রাল দ্রবণে কি হবে। প্রথম নম্বর ইন্ডিকেটর হচ্ছে লিটমাস। লিটমাস এই ইন্ডিকেটরটা যখন আমরা অ্যাসিড দ্রবণে দেব তখন এই হয়ে যাবে রেড, লাল বর্ণ শো করবে। যখন আমরা বেসিক দ্রবণে দেব তখন আমাদের এ শো করবে ব্লু, আর যখন একে নিউট্রাল দ্রবণে দেব তখন হচ্ছে পার্পল। তাহলে লিটমাস অ্যাসিড দ্রবণে রেড, বেস দ্রবণে ব্লু, আর নিউট্রাল দ্রবণে হয়ে যায় পার্পল। এরপরে আসি মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ এ নিউট্রাল দ্রবণে কি হয়ে যাবে? অরেঞ্জ থাকবে। এবার অ্যাসিড দ্রবণে হয়ে যায় পিঙ্ক, আর বেস দ্রবণে হয়ে যায় ইয়েলো। মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে হয়ে যায় পিঙ্ক, আর বেস দ্রবণে হয়ে যায় ইয়েলো। তাহলে এটা গেল মিথাইল অরেঞ্জ। এরপরে কি আছে? এরপরে আছে ফেনলফথেলিন।
ফেনলফথেলিন যখন অ্যাসিড দ্রবণে থাকে তখন এ থাকে কালারলেস, আর নিউট্রাল দ্রবণে এ থাকে কালারলেস। আর যখনই আমি একে বেস দ্রবণে দেবো তখন এর কালার হয়ে যায় পিঙ্ক। তাহলে এই যে তিনটে ইন্ডিকেটর আছে, এই তিনটে ইন্ডিকেটর আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে যে কোনটা কোন দ্রবণে কি হয়ে যায়। আরেকবার, লিটমাস অ্যাসিড দ্রবণে লাল, বেস দ্রবণে ব্লু আর নিউট্রাল দ্রবণে পার্পল। মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে পিঙ্ক, বেস দ্রবণে ইয়েলো আর নিউট্রাল দ্রবণে অরেঞ্জ। ফেনলফথেলিন অ্যাসিড দ্রবণে কালারলেস, বেস দ্রবণে পিঙ্ক আর নিউট্রাল দ্রবণে কালারলেস। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা আমাদের কিন্তু সব সময়ের জন্য মনে রাখতে হবে, যেন আমরা ঘুম থেকে উঠতে উঠতে ওটাকে মনে করতে পারি। তাহলে এটা গেল আমাদের ইন্ডিকেটরস। এরপরে আছে আমাদের pH of a solution। pH of a solution, একটা দ্রবণের আমাদের pH বার করতে। এই যে pH কথাটার মানে কি? মানে হচ্ছে যে পোটেন্স অফ হাইড্রোজেন, POTNZ, পোটেন্স অফ হাইড্রোজেন। এই যে পোটেন্স ওয়ার্ডটা, পোটেন্স ওয়ার্ড একটা জার্মান ওয়ার্ড, যার অর্থ হচ্ছে পাওয়ার। তাহলে এই যে পোটেন্স, বা এটা বলতে পারেন আমরা পাওয়ার অফ হাইড্রোজেন, রাইট। এবার এটা কিভাবে মেজার করা হয় না, পিএইচ মানে হচ্ছে তোমার মাইনাস লগ অফ H প্লাস, মানে হাইড্রোজেন আয়ন যতগুলো উৎপন্ন হবে তার মাইনাস লগ নিলে আমরা পাই পিএইচ। সেখান থেকে আমাদের আসে যে পিএইচ সমান হচ্ছে তোমার এই সমানুপাতিক, ব্যস্তানুপাতিক হয় যে হাইড্রোজেন প্লাস, তার মানে যত বেশি হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন হবে তার পিএইচ ভ্যালু মান তত কম হবে। তাহলে এটা গেল পিএইচ। এবার যদি আমরা পিএইচ স্কেল আঁকতে যাই, সেটা কীভাবে আঁকবো না, এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। পিএইচ স্কেল কোন জিনিসটা? পিএইচ স্কেল হচ্ছে একটা স্কেল যার মান থাকবে 0 থেকে 14 মধ্যে লাই করবে। তার মানে এমন একটা স্কেল যার মান 0 থেকে 14। এখানে একটা মিডিল পয়েন্ট ধরা হয় যেটা হচ্ছে 7। এই 7টা কাদের? 7টা হচ্ছে নিউট্রাল বা প্রশম দ্রবণ। প্রশম দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান 7। আর যত আমরা 7 থেকে বেসির দিকে যাব তত সেটা হতে থাকবে বেসিক বা ক্ষারীয়। ক্ষারীয় দ্রবণ তার মানে কি? ক্ষারীয় দ্রবণ হচ্ছে গ্রেটার দেন 7, ভ্যালু গ্রেটার দেন 7 হলে আমাদের সেটা ক্ষারীয় দ্রবণ। আর যত আমরা এই 7 থেকে বাঁ দিকে যাব, মানে যত মানটা 7 থেকে কমতে কমতে থাকবে তত আমাদের এর মান হয়ে যাবে অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিকের ভ্যালু কত? অ্যাসিডিকের ভ্যালু হচ্ছে লেস দেন 7। তাহলে তার ইকুয়াল টু 7 হলে কি? এটা হচ্ছে প্রশম। গ্রেটার দেন 7 হলে তারা হয়ে যাবে বেসিক, আর লেস দেন 7 তারা হয়ে যাবে অ্যাসিডিক। তাহলে এটা হচ্ছে পিএইচ স্কেল। এবার এই পিএইচ স্কেলের মধ্যে আমাদের কিছু কিছু যে দ্রবণ আছে তাদের আমাদের পিএইচ মানটা জেনে রাখতে হবে। যেমন আমাদের যে গ্যাস্ট্রিক জুস আছে, গ্যাস্ট্রিক জুস আমাদের পেটের মধ্যে, সেখানে কি থাকে? HCl। তাহলে এই গ্যাস্ট্রিক জুসের পিএইচ এর ভ্যালু কত হয় না? 1.2 হয় গ্যাস্ট্রিক জুস। দ্বিতীয় নম্বর হচ্ছে লেমন জুস। লেমন জুসের মান কত? লেমন জুসের মান হচ্ছে 2.5। এরপর আমাদের স্যালাইভা 6.5, মিল্ক 6.5। এছাড়া ব্লাড ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ব্লাড 7.4, বহুবার পরীক্ষায় এসছে, অনেক সময় পরীক্ষায় পড়ে। ব্লাড 7.4, সি ওয়াটার
সমুদ্রের জল কত 8.5, আমাদের টুথপেস্টে কত থাকে 9.0। তাহলে এই গেল আমাদের কিছু কিছু ইম্পর্ট্যান্ট সলিউশন এবং তাদের পিএইচ ভ্যালু, এবং তাদের মধ্যে ব্লাডটা সবসময় মনে রাখতে হবে, লেমন জুস, গ্যাস্ট্রিক জুস আর মিল্ক, মানে মোটামুটি এইগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই মনে রেখে দেবে। এরপরে আমাদের পিএইচ ভ্যালুর যে ইম্পর্টেন্স সেটা কি, যেমন ধরো যখন আমরা মিষ্টি জাতীয় খাবার খাই, কি ধরনের খাবার খাচ্ছি, আমরা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি। এবার যখন আমরা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি তখন আমাদের কি হয়, এই মিষ্টি জাতীয় খাবার মুখের মধ্যে থেকে গিয়ে কি করে না, পুরো মুখের যে পিএইচ ভ্যালু আছে সেই পিএইচ ভ্যালুর মানটাকে গড়বড় করে দেয়, এবং এটা কি করে দেয়, অ্যাসিডিক করে দেয়, পিএইচ ভ্যালুটাকে করে দেয় অ্যাসিডিক। এবার এই যে অ্যাসিডিক হয়ে গেল, এই অ্যাসিডিটিটা আমরা কি করে কমাবো না, তখন আমরা ব্যবহার করি, যদি আমরা টুথপেস্ট ব্যবহার করি যেটা কিনা বেসিক নেচারের, তখন কিন্তু আমাদের এই অ্যাসিডটা প্রশমিত হয়ে যায়, এবং এই অ্যাসিড কি ক্ষতি করে আমাদের দাঁতের যে এনামেল, সেই এনামেলের দিকে বা ক্ষয় শুরু করে। এই জন্য আমরা এই ঘটনাটা কি বলছি, টুথ ডিকে, রাইট। এই জন্য কী হয় যে মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেলে তারপরে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হয়, যাতে কোথাও না কোথাও গিয়ে পরে মিষ্টি জাতীয় খাবার না আটকে রেখেছে, মিষ্টি বা চকলেট, ঠিক। এরপর আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটা তো অ্যাসিডিক বললামই, এবং এর ফলে কি হয় যে HCl যে কোনো ধরনের যে খাবার যায়, খাবার হোক বা রোগ জীবাণু হোক, HCl-এর ওই যে এত পিএইচ ভ্যালু থাকে ওখানে তোমার হচ্ছে আমাদের ওটাকে ব্রেক করে দেয় বা ব্রেক করতে সাহায্য করে, ঠিক। এবার আসি একটা জিনিস, সেটা হচ্ছে তোমার অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারে, সেটার নাম হচ্ছে বাফার সলিউশন। কি সেটা, সেটা হচ্ছে বাফার সলিউশন। বাফার সলিউশন, এই বাফার সলিউশন জিনিসটা কি, খায় না মাথায় দেয় না। এই বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে যখন আমরা একে সামান্য পরিমাণে অ্যাসিড বা সামান্য পরিমাণে বেস এর উপর এই সলিউশনের উপরে যোগ করব কিন্তু এর কোনরূপ কোনো পিএইচ ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে। তার মানে এখানে বাফার সলিউশন কি করে না, এ চায় কি যে পিএইচ ভ্যালুটাকে একটা নির্দিষ্ট জায়গাতে ফিক্সড রেখে দেয়। কিন্তু তার মানে তো এটা নয় যে ধরো একটা বাফার সলিউশন, সেখানে আমি অ্যাসিড ঢালতে থাকলাম তারপরেও বাফার সলিউশন থেকে যাবে, কিন্তু না, কম পরিমাণে সামান্য পরিমাণে অ্যাসিড বা সামান্য পরিমাণে বেস প্রয়োগ করি তখন কিন্তু এর পিএইচ ভ্যালু কোনো চেঞ্জ হয় না। তাহলে এটাই হচ্ছে বাফার সলিউশন। এবার এই বাফার সলিউশনে কী কী তৈরি হয় না, যে কোনো একটা অ্যাসিড বা বেস এবং সল্ট দিয়ে। বাফার সলিউশন কী তৈরি হয়, অ্যাসিড বা বেস প্লাস একটা সল্ট দিয়ে, ঠিক আছে। এবার এই বাফার সলিউশন কিন্তু দুই প্রকারের, কীভাবে, এক নম্বর হচ্ছে অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার জিনিসটা কি না, যখন আমাদের এখানে কি করব না, আমরা একটা উইক অ্যাসিড নেব, উইক অ্যাসিডের সাথে আমরা কি করব না, এর একটা সল্ট নেব, যে সল্টটা কি হবে না স্ট্রং বেসের থেকে তৈরি হবে। উইক অ্যাসিড নেব, এর সাথে এমন একটা সল্ট নেব, যে সল্টটা তৈরি হবে কোনো না কোনো একটা স্ট্রং বেস থেকে। উদাহরণ কি, একটা উইক অ্যাসিড কি CH3COOH, এবং এর সাথে একটা সল্ট নেব, এরই সল্ট নেব কিন্তু যে সল্টটা তৈরি হবে একটা স্ট্রং অ্যাসিড থেকে, এই স্ট্রং বেস থেকে, CH3COONA। এই যে CH3COONA এটা কোথা থেকে এসছে না, CH3COOH প্লাস NaOH, এই যে NaOH এই একটা স্ট্রং বেস। তাহলে এই যে মানে আমরা CH3COOH প্লাস CH3COONA এই দুটোকে যখন আমরা একসাথে মিশিয়ে দেবো তখন যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অ্যাসিডিক বাফার।
এবং এর যে পিএইচের মান, সেই পিএইচের মান মোটামুটি 4.75-এর আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। এর পিএইচের মান কত হয়? 4.75। তাহলে কি হলো? CH3 অ্যাসিডিক ব্যাপার। তাহলে কি হলো? যে একটা উইক অ্যাসিড নেব এবং ওই উইক অ্যাসিডের সল্ট নেব, যে সল্টটা তৈরি হবে কোনো একটা স্ট্রং বেসের সাথে রিয়াকশন করে, রাইট? এটা গেল অ্যাসিডিক বাফার। এরপরে কি নেক্সট হচ্ছে তোমাদের বেসিক বাফার। বেসিক বাফার কোনটা? না, আমরা নেব এখানে একটা উইক বেস নেব এবং এই উইক বেসের একটা সল্ট নেব, যে সল্টটা তৈরি হবে স্ট্রং অ্যাসিড থেকে। উদাহরণ, NH4OH এবং NH4Cl, এই দুটো যখন আমরা একসাথে মিশিয়ে নেব তখন সেটা হয়ে যাবে আমাদের বেসিক বাফার একটা। এবং এই যে বাফার স্টেট, এর মান কত হয়ে যাবে? মান থাকবে 9.25। ঠিক আছে? তাহলে এই যে বাফার, আমাদের অ্যাসিড বাফার এবং বেসিক বাফার, এই দুটো কিন্তু আমাদের কোথায় থাকে? না, আমাদের যে ব্লাড, সেই ব্লাড কিন্তু একটা বাফার। এবং এই যে মানে ব্লাডের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আমাদের এই বাফার স্টেটটা কিন্তু বজায় থাকে। তাহলে এটা গেল বাফারের গল্প। এবং ব্লাড ছাড়াও এক্সাম্পল কি কি বাফারের বলে দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে বাফারের, একটা হচ্ছে তোমার কি বলে ব্লাড, আর আমাদের মাটি, সয়েলেও কিন্তু একটা বাফার রূপে কাজ করে, রাইট? তাহলে এটা গেল যে আমাদের বাফার সিচুয়েশন। তাহলে আমাদের অ্যাসিড এবং বেস সম্পর্কে জানা হলো। এবার আসি কার গল্প? না, সেটা হচ্ছে সেটা হচ্ছে সল্টের গল্প। এই যে সল্ট জিনিসটা কি? SALT, সল্ট, লবণ। লবণ হচ্ছে এমন একটা জিনিস যারা কিভাবে তৈরি হয়? না, এরা তৈরি হয় অ্যাসিড এবং বেসের নিউট্রালাইজেশন বিক্রিয়া, মানে লবণ ও জল উৎপন্ন করবে। তাহলে এই যে এই বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করে? আমাদের সল্ট তৈরি হয়। এবং লবণ মানে কি? খেতে নোনতা হবে। এবার এই লবণ আমাদের বিভিন্ন টাইপের হয়। কি কি? টাইপস অফ সল্ট। লবণের প্রকারভেদ। কি কি লবণ আছে আমাদের এখানে? প্রথম নম্বর লবণ হচ্ছে যে নর্মাল সল্ট। সাধারণ লবণ। সাধারণ লবণ এরা কি? এরা হচ্ছে তোমার যেমন NaCl। এখান থেকে আমি কোনোরূপ কোনো ফার্দার H+ বা OH- বা এই ধরনের কিছু পাচ্ছি না, এদেরকে বলছি সাধারণ লবণ। তারপরে আসি অ্যাসিডিক লবণ। এই ধরনের লবণ এমনভাবে তৈরি হয় যেখানে তোমার হচ্ছে যে উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড, উইক বেস এবং স্ট্রং অ্যাসিড যখন বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করে সেটা হয়ে যায় আমাদের আম্লিক লবণ। যেমন NaHSO4, এই যে Hটা আছে না, এ পরবর্তীকালে সামান্য পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। তাহলে এই জন্য এই লবণটা যখন আমরা সলিউশনটা পাই, সামান্যভাবে আমাদের এটা হয়ে যায় অ্যাসিডিক। এরপরে বেসিক সল্ট। এটা কি? এটা হচ্ছে তোমার ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ এরা কারা? না, এরা হচ্ছে তোমার উইক অ্যাসিডের সাথে যখন আমরা স্ট্রং বেসের বিক্রিয়া করাই,
তখন যে লবণটা উৎপন্ন হয় সেই লবণটা হয়ে যায় বেসিক সল্ট। কীরকম উদাহরণ না MgOH Cl বা ZnOH Cl। এই যে এই সমস্ত যে লবণ MgOH Cl এর মধ্যে এই যে OH আয়নটা আছে না, এই যে এরা যখন বিয়োজিত হয়ে যাবে জলীয় দ্রবণে তখন এরা কিন্তু OH মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে, বা এদের যেটা জলীয় দ্রবণ হবে সেই জলীয় দ্রবণটা হবে বেসিক্যালি বেসিক। তাহলে এরা হচ্ছে বেসিক সল্ট। এছাড়াও আছে আমাদের ডাবল সল্ট, যেখানে দুটো সল্ট একসাথে পাঞ্চ করে থাকে, যেমন হচ্ছে আমাদের পটাশ এলাম, উদাহরণ কি K2SO4 Al2SO4 এর হোল 3 কমা হচ্ছে তোমার 24H2O। এই যে এলাম, এই একটা সল্ট, এই একটা সল্ট, দুটোকে একসাথে পাঁচ করে একটা সল্ট তৈরি করা হয়েছে, তাহলে এইদেরকে বলা হচ্ছে ডাবল সল্ট। তাহলে এই গেল মোটামুটি আমাদের সল্টের গল্প। তাহলে আজকে আমরা কি কি পড়লাম ছোট্ট করে আমাদের রিভিশন, লেটস হ্যাভ এ রিভিশন। কি কি? প্রথমত আমাদের অ্যাসিড পড়লাম, অ্যাসিডের আর বেস। আর্নিয়াস তত্ত্ব বলছে কি, আর্নিয়াস তত্ত্ব কি বলছে না অ্যাসিড হচ্ছে কারা, যারা H+ আয়ন উৎপন্ন করে, আর বেস হচ্ছে কারা, যারা OH- উৎপন্ন করে। ব্রনস্টেড লাউরি এ কি বলছে, যারা আমাদের প্রোটন বর্জন করছে, আর এরা কি করছে, এরা প্রোটন গ্রহণ করছে। আর লুইস কি বলছে, লুইস অ্যাসিড বলছে এরা অ্যাকসেপ্ট ইলেকট্রন, এরা কি করছে, এরা রিজেক্ট ইলেকট্রন, রাইট। তাহলে এই গেল অ্যাসিড এবং বেসের সাধারণ গল্প। এবার আমাদের অ্যাসিড এবং বেসের ক্লাসিফিকেশন যখন করলাম, কি কি পড়লাম, উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, উইক বেস, স্ট্রং বেস, ঠিক। তারপরে মনোবেসিক অ্যাসিড পড়লাম, ডায়াবেসিক অ্যাসিড, ট্রাইবেসিক অ্যাসিড। আর এখানে পড়লাম তোমার হচ্ছে বেসের ক্ষেত্রে কি পড়লাম আমরা, অ্যাসিড বেস। একটা তোমার পড়লাম মনোবেসিক, ডায়াবেসিক, ট্রাইবেসিক। আর এখানে কি পড়লাম, মনো অ্যাসিডিক, ডাইঅ্যাসিডিক, ট্রাইঅ্যাসিডিক, রাইট। তাহলে এটা গেল অ্যাসিড এবং বেসের যে বিভিন্ন ক্লাসিফিকেশন তার উপর। এখানে আরও পড়েছিলাম যে তোমার অক্সি অ্যাসিড আর হাইড্রো অ্যাসিড, এখানে তোমার সেভাবে কিছু ভাগ পড়েনি। আর প্রোপারেটিভ অ্যাসিডের ক্ষেত্রে কি পড়লাম, যে এটা তোমার হচ্ছে লবণ এবং বেসের সাথে বিক্রিয়া করে আমাদের লবণ এবং জল উৎপন্ন করে, বাইকার্বনের সাথে বিক্রিয়া করে, কার্বন বা বাইকার্বনের সাথে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করে, আর মেটালের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। এবার ইন্ডিকেটর হিসেবে কী পড়লাম, যে আমরা আমাদের লিটমাস, যে অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে লাল লিটমাস, আর দ্রবণের ক্ষেত্রে নীল লিটমাস, আর নিউট্রাল দ্রবণের ক্ষেত্রে পার্পল, মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে পিঙ্ক, অ্যাসিড দ্রবণে পিঙ্ক, বেসিক দ্রবণে ইয়েলো, আর আমাদের নিউট্রাল দ্রবণে অরেঞ্জ। আর ফেনপথ্যালিনের ক্ষেত্রে কি হবে, ফেনপথ্যালিনের ক্ষেত্রে যদি অ্যাসিড দ্রবণ হয় তাহলে কালারলেস থাকবে, নিউট্রাল দ্রবণেও কালারলেস থাকবে, আর যদি আমাদের বেসিক দ্রবণ হয়ে যায় তখন সেটা হয়ে যাবে পিঙ্ক। তারপরে আমরা কি পড়লাম, বাফার সলিউশন পড়লাম, পিএইচ পড়লাম, তারপরে আমরা সল্ট পড়লাম। তাহলে এই গেল আজকের আমাদের অ্যাসিড, বেস এবং সল্ট এর গল্প। সবাইকে থ্যাংক ইউ। যদি আমার এই লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।